আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে অনেক বিষয়ে কথা বলা হয়। কিছু, কিছু মানুষ আমাকে হয়তো শুনেন কথা হয়তো ২০-৫০ জন, ৬০ জন। তারপরও সমাজ তো থেমে থাকে না। সকল মানুষই বিভিন্ন জায়গায় সময় দেয়। যেটা হচ্ছে ট্রেন্ডিং অবস্থা যেগুলা থাকে সেগুলার পিছনে আমাদের সমাজ ব্যবস্থাপনায় সবচেয়ে বেশি ক্রাশিং হয়, ক্রাশ খায়। সেখানে সকলেই হুমড়ি পড়ে খায়। যেমন দেখেন আপনি সমাজের অবক্ষয়তার একটা বিষয় নিয়ে আজ কথা বলবো। আ আপনি যদি সমাজের সেরা কণ্ঠ হন, তারপরে সেটা কোন ধারায় আছে, সেটা সেরা হইছে কিনা, সেই বিষয়গুলা নিয়ে আমাদের চিন্তাধারা কতদূর পর্যন্ত আছে। আপনি সমাজে অবক্ষয়ের ব্যাপারটা আপনি খেয়াল করলে বুঝতে পারবেন, চতুর্দিকে তাকান। আপনি ১ম এ আসেন বর্তমানে সোশ্যাল মিডিয়া, যেখানে সর্বোচ্চ পর্যায়ে মানুষই সময় দিচ্ছে এবং প্রতিটা মানুষ দেখবেন আপনার বন্ধু আপনার পাশে বসে আছে ৫ জন একসাথে, যে বাল্যকালের বন্ধু সন্ধ্যায় হয়তো একসাথে বসে একটু চা সিগারেট একটু সময় কাটানোর জন্য বসছেন। সেখানে দেখবেন আপনার বন্ধুটা তার অ্যান্ড্রয়েড মোবাইল যেগুলো আছে সেগুলায় ব্যস্ত। ধরেন আপনি টোটাল সময় হয়তো ২ ঘন্টা ১.৫ ঘন্টা সময় এখানে পাস করছেন। এর মধ্যে হয়তো বন্ধু নিজেরা কথা বলা এবং প্রোগ্রেস সামাজিক অনেক বিষয় নিয়ে কথা বলা। সেইখানে হয়তো খুব সম্ভবত ১৫-২০ মিনিটও হয় না। আর বাকি সময়টা দেখবেন অনলাইনের ভিতরে মত্ত থাকে। সেখানে সে আ শুধু স্ক্রলিং করতে থাকে, উপর দিকে তুলতে থাকে প্রত্যেকটা ছবি এবং সবগুলা এখানে অনেকগুলা, তো যেমন Facebook আছে, মেটা দিছে, তারপরে এখানে YouTube আছে, তারপরে এখানে অনেকগুলা প্ল্যাটফর্ম আছে, TikTok আছে, সবকিছুই আছে এখানে, হ্যাঁ? তো এই সময়টা যখন সে ইউজ করে, সময় ব্যয় করে, সেইখানেই সে ব্যবহার করে কিন্তু দেখেন আপনি এই বন্ধুর প্রতি তাকাইতে গিয়ে তখন কোনো কথা বললে হয়তো ২ একটা উত্তর পাওয়া যায়। তো মজার বিষয়। তো এটা আসলে সামাজিকভাবে অবক্ষয় হইছে না। আসলে কি আমাদের সমাজের যে নতুনত্বর ধারা, যেখানে আসলে সকলে এককভাবে এভাবে চলে। বিদেশের মানুষ আমাদের আরো এক প্রজন্ম আগে এখানে চলে গেছে। তারপরে আমাদের মাঝে এখন আসছে। আমরা থার্ড ওয়ার্ল্ডে বসবাস করি। আমাদের হয়তো ৩য় স্টেপে আসছে। আমরা ওইভাবে চলতেছি। কিন্তু এখন মজার বিষয় খেয়াল করবেন এইখানে, যে অবক্ষয়টা আসলে কোথায় হইছে? এখানে হয় নাই। সে তার জ্ঞান প্রসারের জন্য সে সমস্ত পৃথিবী ঘুরুক, ওয়ার্ল্ড ওয়াইড সে ঘুরুক, সেটা কারা দিছে? সেটা হচ্ছে আ আ আমেরিকা। তারা আমাদেরকে এই মেটা এবং আমাদের এই অংশ ডাটা এগুলো সব দিচ্ছে। আমরা এগুলাই ব্যবহার করতেছি। তারা এখান থেকে আমাদের কাছে টাকা নিয়ে যাচ্ছে, আমাদের একটা অলস সময় দিচ্ছে উপহার। আমরা কাজের থেকে ওইটাই আমরা ইউজ করতেছি। ওইখানে কাজ আছে, ওইখানে যারা কাজ করে টাকা পায় কিছু লোক, আর সকল তো পায় না। তো এখন মজার বিষয় হলো যে যখন সে কোনো ব্যক্তি অবক্ষয় রইল, দেখবেন মিডিয়ায় তারা কিভাবে আমাদের দেশের অবক্ষয়ের আইকনিকগুলাকে দিয়ে দিছে। আপনি যদি তাকায় দেখেন যে আমাদের দেশে পোশাক বিক্রেতা যে নারীগুলো আছে, হ্যাঁ, অনলাইনে চলে আসে, তাদের আচার-আচরণ, হ্যাঁ, দেখবেন তাদের কথা বলার ঢং দেখবেন। তারা যেভাবে আপনি সানবিজ, যে মেয়েটা সানবিজ বাই তনি, সে দেখবেন পোশাক বিক্রি করতে আসে খুব খোলামেলা পোশাক নিয়ে। সে কি অরুচিকর পরিবেশে কথা বলে, অরুচিকর কথা বলে, সেটাই সর্বোচ্চ ভিউ হয়। আপনি দেখবেন সেখানে মিলিয়ন ভিউ হচ্ছে, সেখানে সকলেই চলে যেতেছে। তাহলে আসলে আমরা কি এই ভুল কনটেন্টগুলোকেই আমরা, মানে যেখানে শিক্ষণীয় নাই, সে বকাবাজ্য করে, খারাপ ভাষায় কথা বলতেছে জাইঙ্গা এইটা সেটা নিয়ে। এখন আপনি কি সেটাকে দেখার জন্য উদগ্রীব হন? আমিও উদগ্রীব হই। আমরা সকলেই সেখানে হুমড়ি খেয়ে পড়ি। আচ্ছা, তো এখানে সুশীল সুন্দর পরিবেশ নিয়ে তো অনেকেই করে, তাদেরটা এত চলতেছে না। আচ্ছা, এখানে এসে পোশাক কেনার জন্য এই ধরনের কার্যক্রম আমাদের কি সমাজে দিচ্ছে এবং ইউটিউবওয়ালা তারাও এগুলাকে খুব বেশি মানে টপ লেভেলে নিয়ে আসে। কেন নিয়ে আসে বিদেশিরা? আমাদের চারিত্রিক নষ্ট করার জন্য, মাস্ট বি করার জন্য। আমাদেরকে কারণ আমার সামনে যদি কোনো খারাপ জিনিস ১০ বার আসে, আমি একবার না একবার দেখব। এটা দুষ্ট আমাদের চেয়ে সে যারা এই যে ইউটিউব কর্মকর্তা আছে, ফেসবুকের যে কর্মকর্তা আছে, যারা কিনা এগুলাকে কিভাবে ভাইরাল করে, কিভাবে করে, ওনারাই করে দিতেছে খারাপ জিনিসকে। তারপরে চলে আসেন সামাজিক বেদিতে আরেকটা, যে আমাদের ইয়ং জেনারেশন কি দেখতেছে, যে আমাদের ছেলেদেরকে কোথায় নিয়ে যাইতেছে। একটা আইকনিক খেয়াল করে দেখবেন, সেটা ২টা ছেলে ৩টা ছেলে আছে এরকম কাজ করতেছে। তারা কারা? আপনি দেখেন একটা জেলে, প্রথম আসেন একজন জেলে, সবুজ নামে, অ্যালেক্স সবুজ। সে মাছ ধরে, একটা গ্রামের ছেলে। তাকে আপনি সর্বোচ্চ পর্যায়ে ইনকাম করে যান, মাসে নাকি ৭-৮ লাখ টাকা সে ইনকাম করে, ৫ লাখ টাকা। সে এখন জেলের থেকে চলে আসে। হ্যাঁ, তার জীবন উন্নত করুক, সেটা সবাই চায়। কিন্তু একটা জেলের জীবন যদি কোনো কারণে, এটা কথাটা কেন বলতেছে, একটা জেলের জীবন যদি
এই একটা অনলাইন প্ল্যাটফর্ম আসার পরে যদি সে উন্নত করে সর্বোচ্চ বাংলাদেশের সেরা জীবন লিড করে, তাইলে একজন ছেলে কেন পড়াশোনা করে, মানে সে পড়াশোনা করা কতটুকু পরিশ্রম যারা করতেছে সকলেই, সমাজে তো অধিকাংশ লোকই শিক্ষিত। তো এই লোকগুলা যখন মেট্রিক পাস করে, ইন্টার পাস করে, ইঞ্জিনিয়ারিং পাস করে, ডাক্তারি পাস করে বা ভার্সিটি পাস করে, অনার্স পাস করে, এই ব্যক্তিগুলা পড়তে গিয়ে তার কতটুকু সময় দিতে হয়েছে, এবং যে সময়টা এই ছেলেগুলা যারা রাস্তায় ঘুরতেছিল তারা প্রচণ্ড আনন্দ, খেলাধুলা সব কিছু করছে, অথচ এই ছেলেটা বাসায় বসে তার একটা বদ্ধ ঘরের ভিতরে কঠিন পরিস্থিতিতে পড়াশোনা করছে। আপনি খেয়াল করে দেখেন সেই ব্যক্তির অবস্থানটা কোথায়। সে যখন পাশ করার পরে গিয়ে একটা চাকরি ইন্টারভিউ দেয়, সে বেতন পাচ্ছে হলে 24,000 থেকে 16,000 টাকা, 12,000 টাকা। তখন তার মানসিক অবস্থা কই যায় যখন দেখে যে একজন ওই যে অ্যালেক্স সবুজ যে কিনা মরা মাছ বা যেই হোক সেই বাইং মাছগুলা উঠায় মানুষকে দেখায় এবং সে মান্থলি 7 লাখ টাকা কামায়। তার চেহারার কি অবস্থা, তার শারীরিক কি অবস্থা, সে কি কথা বলতেছে, সমাজ কি শিখবে, এইটা হলো 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আবার আসেন ওই যে সানবিজ ভাই তনি বললাম, সে একটা ইয়ং মেয়ে, তার হয়তো ডিভোর্স হয়েছিল, তার বয়স কত, খুব বেশি না, মিডিয়াম একটা বয়স 30-28 হবে বা 32 হবে। সেই মেয়েটা একটা অর্থের জন্য এখানে সমাজ কি শিখতেছে, ওই এর কাছ থেকে আবার মেয়েরা শিক্ষা নিবে যে আমি আমার রূপ সৌন্দর্য তো মেয়েদের সকলেই আল্লাহ পাক দিছে, উনি এটা বিক্রি করবো কার কাছে জানেন, তার বয়সের সেই, সে বিক্রি করবে হলে একদম নিম্ন শ্রেণীর যে এই চিন্তাধারা, সেটা যেমন তার টাকার দরকার, অর্থ নাকি সব কিছু তাকে এনে দেয়, সেই অর্থের জন্য সে কী করবে, একদম উচ্চ লেভেলের কোনো যে ধনীর দুলাল যারা মানে যে কি বলে বয়স্ক লোকগুলারে যে বলতেছে এদেরকে সুগার ডেডি এদের কাছে তারা যাবে। তার আচ্ছা, একটা ছেলে একটা মেয়ে, আপনি একটা তাদের এইজের ডিস্টেন্স তো থাকতে পারে, সামান্য কিছু থাকতে পারে, হইতে পারে, কিন্তু যখন সেই ব্যক্তি মৃত্যুর কাছাকাছি, দেখেন মারা গেল তার হাজব্যান্ড, আপনি খেয়াল করলে বুঝবেন ওনার মেয়ে ওনার বয়সী। তো এখন মজার বিষয় হলো ওই সানবিজ তনি, এখন এই যে তাদের যে জীবন, এখান থেকে সমাজ কি শিক্ষা নিবে, এখান থেকে শিক্ষা নিতেছে এইটাই, এবং এইটাকে সর্বোচ্চ পর্যায়ে কে তুলে দিতেছে সমাজে, সেটা হচ্ছে ওই যে ফেসবুক, মেটা এবং ওই যে আপনার হলো ইউটিউব কর্মকর্তারা, তারা ওইখানে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে আসতেছে। কেন আনতেছে? যাতে আমাদের মতো উন্নত দেশের ছেলেপেলেগুলাই যে ভুল পথে যাবে এই পথগুলা দেখার জন্য। তখন সে নিজে একটা মেয়ে, সে নিজে স্বয়ংসম্পূর্ণ হয়ে তার একটা দরিদ্র যুবককে বিয়ে করে সংসার করে সে গ্রামে তার জীবনকে এত উচ্চবিলাসী না, সে খেয়ে তার শারীরিক মানসিক দিক দিয়ে সে সন্তুষ্ট থাকতে পারতো। এখন কি সন্তুষ্ট আছে? এইখানে কি অবক্ষয়? হ্যাঁ বলবেন যে টাকা আছে, সম্পদ আছে, সুখ কিসের নাই? সুখ তো আছে, হ্যাঁ পাচ্ছে। কেমন সুখ? তার শারীরিক সুখ ওই বেটা দিতে পারবে? কখনোই সম্ভব না। আচ্ছা, ওই বৃদ্ধ বয়সে তার আর কি করার আছে? কিছুই করার না, তার সাথে ঘুমানোর মতো পরিস্থিতি থাকে না। হয়তো খারাপ কথা বলতে হচ্ছে, কারণ মানুষের জৈবিক চাহিদাটা পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি জানে, হয়তো প্রকাশ করে না। আমার মা, আমার বাবা, আমি, আমার সন্তান সকলেই জানে তার জৈবিক চাহিদাটা কি। তো এখন সে যখন ওইখানে গিয়া এই সাকসেসফুল তার লাইফ চলে আসছে, আর একজন ডাক্তারের লাইফ হতে এই সাকসেস আসলো না। সে এত টাকা কামানোর পর তার যে গাড়ি, তার যে বাড়ি আলিশান, তার যে থাকার পরিবেশ, সেই গুলশান বনানী সেই সব এরিয়া থাকে, এখানে তো একটা ডাক্তারও সে সারাদিন রুগী দেখে সে এরকম জায়গায় ফ্ল্যাট কিনতে পারে না। তাইলে এই একটা যে গেল। এখন আসেন আবার সেই টিকটকে চলে আসেন, আমরাও করি, কিন্তু এইখানে টিকটকে কি একটা মানুষ বিনোদন কেন্দ্র, মানুষ একটু আনন্দ করে, সারাদিন সে একটা একটা ভিডিও আপলোড করে, সকলে যেমন ফেসবুক দেখে ওইখানেও মানুষ দেখে, তার হয়তো একটু স্টাইলিশ গানগুলো তার ভাল লাগে সেগুলো করে। কিন্তু ওইখানে দেখেন যত সুন্দর ছেলে হোক, যারা কিন্তু মার্জিত ভিডিও করে, তাদেরকে ফেসবুক, তারা টিকটক কোম্পানিকে তাদেরকে সেরা অবস্থায় নিয়ে আসছে, তাদেরকে সেরা বলতেছে, সেই সুন্দর রূপে তাকে দেখেন। ছবিতে একটা সুন্দর ছেলে না আসলে তাদেরকে নায়ক হিসেবে নেয় না। টিকটক তো নায়ক নায়িকার মতোই একটা প্ল্যাটফর্ম, সেখানে দেখেন তাদের একটা করে রাখে নাই, রাখছে কারে দেখেন, আছে একজনে, সেটা হচ্ছে মামুন, মোটামুটি সুন্দর ছেলে। কিন্তু দেখেন ওই ছেলেটার অবস্থা কি, তার এজ কত, সে কি করলো, সুগার ডেডি না, এখানে সে সুগার মামি নিয়ে নিছে, আবার এটা বিয়ে করে নেই। কিন্তু মজার বিষয় দেখেন সমাজ কি শিখাইতেছে আমাদের। আমরা হলো মুসলিম একটা কান্ট্রিতে বসবাস করি, যেখানে অধিকাংশ মানুষ সমাজে বিয়ে করতেছে, সংসার করে, বিয়ে করে, সমাজে বিয়ে করে সে সংসার করে। সমাজে বিয়ের প্রথাটা কেন? বিয়ে তো খ্রিস্টানরাও করে, হয়তো লং টাইম খ্রিস্টান উর্দু সবাই করে, কিন্তু এটা করতে হয় কেন? আপনি দেখেন সৃষ্টিকর্তার একটা বিধান, মজার বিধান, যে আপনি বিয়ে করলে কি ঘটে, যে আপনার ঘরতে যে সন্তান হলো, আপনার যে ওয়াইফ, সে এটা সমাজে যখন পরিচয় হয়, আপনি বিয়ের অনুষ্ঠান হোক, বিয়ের পরে জানতে, একা বিয়ে করলেও মানুষ জানতে পারে সে তার ওয়াইফ। তখন আশেপাশে লোলুপ্য কিছু খারাপ
দৃষ্টি থাকে, কোনো হয়তো ভালো লাগার মতো ভালোবাসার মতো অনেক খারাপ লোক থাকে যারা কিনা ওই মেয়েটাকে পাইতে চায় বা কোনো মহিলা ওই ছেলেটাকে পায়, তখন এটার দিকে তারা বিরত হয়, কারণ তারা বিয়ে করছে, জানে এটা সামাজিক একটা বন্ধন। তারপরে তাদের ঘরে যে সন্তান আসতেছে অনাগত, তার একটা পরিচয় থাকে যে আমার বাবা সে, আমার মা সে। তো এই যে একটা জীবন ব্যবস্থাপনা, এটা দিয়ে তার জীবনটা চলে যেতেছে। হ্যাঁ, এইটাকে ব্রেকিং করতে চান, প্রকাশ্যে করেন, কোনো সমস্যা নাই, সেটা সরকার ঘোষণা দিলে প্রকাশ হইতে পারে। কিন্তু সামাজিকভাবে যেভাবে এটা প্রমোট করা হইতেছে, এই মামুন রে, সে লাইলার পিছনে গিয়ে কী করলো? সে লাইলার পিছনে গিয়া সে ছিল একজন, দেখেন মজার বিষয়, এইখানেও তো একটা অবক্ষয়ের ব্যাপার। এখন বলবেন যে নাপিত বলে কথা বলতেছি, নেবার ভাই, আমি একজন চুল কাটতে চাইলে যে মানুষটা আমার নাপিত, যে আমার চুলটা কাটে বারবার, তাকে আমি কিন্তু প্রচণ্ড লাইক করি এবং তাকে আমার পরিবারের একজন মনে করি। তার সাথে তো মাসে প্রতিদিনই আমার মাসে একবার না একবার দেখা হচ্ছে, তার কাছে যাচ্ছি, সে আমার করতে, তার সাথে কথা বলতেছি, তারা টাকা দিচ্ছি, সে আমাকে হয়তো চা খাওয়াচ্ছে, গল্প করতে, একটা সামাজিক বন্ধন আছে আমাদের। আপনার সমাজে ইয়ং ছেলে সকলকে জিজ্ঞেস করেন, বিদ্যমান দেখবেন যারা চুল কাটে তাদের সাথে তাদের সম্পর্ক কি, একদম বিশাল দহরম মহরম একটা সম্পর্ক। তো সেই সম্পর্কের মধ্যে সে একটা ছেলে ছিল। এখন সমাজে পড়াশোনার থেকে তো আমরা সকল ছেলেরা, আমি তো বলি সকল ছেলেরা পড়াশোনা ছেড়ে দেওয়া, এই দেশে শিক্ষিতর মূল্য নাই, এই দেশে পড়ে লাভ নেই। আপনি শিক্ষিত হয়ে কী করবেন? আপনি শিক্ষিতর কোনো দরকার নাই এই দেশে। যদি এরা সেরা হয়, এইভাবে কাজ করে, জাতির বোঝা হয়ে যাবে লাস্টে। এদেরকে দেখার পরে এই যে ইয়ং ছেলেরা পড়াশোনা বাদ দিচ্ছে, তারা কিন্তু একদিন বোঝা হয়ে যাবে আমাদের সমাজের জন্য। কারণ এখন আপনি বিগত 10 ইয়ার্স, এক যুগ আগে যে পরিস্থিতি ছিল, পড়াশোনার যে চাপটা ছিল, বাচ্চাদের বাবা মারা পড়াইতো, এখন কিন্তু ওই চাপটা এখন নাই। আপনি এখানে 50% মিনিমাম ঝরে গেছে। আপনি খেলে দেখেন, এরা আমাদের সমাজের আগামী, এখন দেখেন 15-16 বছর বয়সের নাকি বাংলাদেশে প্রায় না হলো 2-2.5 কোটি 3 কোটি লোক আছে। এই লোকগুলা যখন আপনার এই পড়াশোনার থেকে বিমুখ হয়ে যাবে, তখন জাতির অবস্থা কি হবে? হ্যাঁ, আমার জাতি কোন দিকে যাবে? তো আমাদেরকে কারা প্রমোট করতেছে এখন? এই প্রমোটকারী লোকগুলা কারা? আপনি এই সমাজে ইউটিউব খুলে দেখেন, তাদের লক্ষ্য, আপনি বিলিয়ন, আপনি চিন্তা করবেন না তাদের পিছনে কত মিলিয়ন ভিউ এবং কত হয়। এটা তো আমরাই করতেছি। দেখেন উনি কী ছিল, একজন মামুন, সে একজন নাপিত ছিল, সে মানুষের করতো, সে একটা ভিডিও করে, ভালো লাগতে পারে, আপনারও ভালো লাগবে। আমরা কি আগে কি টেলিস আমাদের দেখছি না? তারপরে এই যে যারা জোকার ছিল তাদের ছবিগুলো দেখছি না? তাদের দেখে আমরা হাসি পাইছি না? তাই কি তারা হিরো হয়ে গেছে, নায়ক হয়ে গেছিল? তো এখন সেই একজন হিরো, তাকে বানাই ফেলাইছে, প্রায় আর কয়দিন পর সে ছবি করবে বাংলাদেশের, সে একজন আন বলবেন অনুচাদ না। এটার জন্য বলতেছি না, এখানে শিক্ষিত ছেলে পেলেও আছে অনেক, তারাও তো আগাইতে পারতেছে না, খালি এদেরকে চাপের জন্য। তারা কি অসুন্দর? আপনি কি বলবেন যে এই টিকটক মামুনের চেয়ে ওই পাশে আরও অনেকগুলা ছেলে আছে, তারা অসুন্দর? নেবার, কখন অসুন্দর? তারাও অনেক সুন্দর ছেলে। গিয়া দেখেন ওমরকে, গিয়া দেখেন কত সুন্দর। তারপরে আপনার তারা স্টার হইতে। এখন মজার বিষয়, এই ব্যক্তিগুলা কি করতেছে আপনি যদি খেয়াল করেন, সে সমাজে কি দেখাচ্ছে আমাদেরকে, এদেরকে নিয়ে আবার টক শো হচ্ছে বাংলাদেশে। কত মজার! আপনি মানে আমরা কতটুকু নির্লজ্জ হইলে এইগুলাকে প্রমোট দিতে পারি। এই লোকগুলা কি করতেছে গিয়া, সে লাইলা নামে একটা বুড়া মহিলা, বয়স্ক মহিলা, তার প্রেমে সে পড়ছে। আসলে প্রেম না, এখানে প্রেম ছিল না। দেখেন আপনি মামুনের সাথে দেখেন যতগুলো ঘটনা হয়েছে, প্রেম না এখানে। লাইলা ভুল করে, লাইলা তার স্বপ্নের মানুষ পেয়ে গেছে, ইয়ং ছেলে তার দরকার ছিল, তার সাথে পাইছে কি পরিচিতি। মানে যেহেতু মামুন পরিচিতি ছিল, লাইলা পুরো সমাজ ব্যবস্থাপনা একটা পরিচিতি সে নিয়ে নিছে। আচ্ছা, নিয়ে নিছে পুরা ইন্ডাস্ট্রিতে। কোথায়? একটা টিকটক সমাজে। এখন আবার চলে আসছে ইউটিউবে, চলে আসছে আপনার হইলো একদম মেন লাইন স্ট্রিমে চলে আসছে, নায়ক নায়িকাদের পাশে কিছুদিন পরে নাকি সে ছবি করবে। তো এই পর্যায়ে তারা চলে আসছে। এখন তাদের মাঝখানে সম্পর্কটা, যারা কত বছর ধরে একই বাসায় একই ঘরে থাকলো, মাঝখানে 1 বছর মামলা করলো, কী করলো, কিন্তু তারা কিন্তু বিয়ে করে নাই, তারা কিন্তু একই ঘরে থাকে। তা মামুনের মা জানে, ওই মহিলা সকলেই জানে, তার বাচ্চা আছে 2-3টা। তারপরে এরা একসাথে ঘুমায়। এটা নিয়ে অনেকেই কথা বলছে, কিন্তু এখানে কি সৃষ্টিকর্তার সাথে কি ডিবেট করা হইতেছে না? সমাজে কি এইটা ভাঙিয়া দেওয়া হইতেছে না? একটা ছেলে কী ভাববো, আমি যদি কিছু না করি, এমনি চলতেছি, হিপহপ লাইফ চালাইতেছি, আমিও একটা ইয়ং মেয়ে, একটা বৃদ্ধ মহিলা পাবো, তার জীবনে তার বেশিরভাগই তো যারা বয়স হয়ে যায় মহিলা, তাদের কিন্তু ডিভোর্স হইতেছে, বা তার স্বামী নাই, বা এদের কাছে টাকা আছে, তো এদের কাছে চলে যাবে, বিয়ে ছাড়া ঘুমাবে, তখন ছেলেই করবে, তখন বিয়ে ছাড়া থাকবে। এটা তো সমাজের কোন পর্যায়ে নিয়ে যাবে? আমরা কি সে লুত কায়েমের যে রকম পরিবেশ, তারপরে বিভিন্ন জায়গায় এরকম করতে চাইতেছি দেশটাকে? যদি এরকম করতে যাই, তাহলে তো দেশ পৃথিবীতে একদিন আমাদের সমাজে আমরা এখান থেকে ফিরত আসার জন্য কারণটা কি? আমি তো চাই না যে আপনি ঠিক আছে এটা চললে কোনো সমস্যা নেই, আল্লাহর কাছ থেকে যদি না আসতো। দেখেন নবীদের আমলও সেই নবীর ওয়াইফ ছিল,
তারা যখন কাউমে লুত তারা যখন এই ধরনের খারাপ কাজে লিপ্ত হয়েছিল বিভিন্ন মানে তারা সামাজিক পরিচয়, তো এই যে সমাজে তখন সেখানে কি হয়েছে, আল্লাহ পাক ধ্বংস দিছে। তাই আমি যে বাংলাদেশে বসবাস যে ভূখণ্ডে থাকি, এটা যদি এরকম কন্টিনিউ একটা সময় গিয়ে সমাজে এটা ইজি হয়ে যায়, সহজ সরল হয়ে যায়, আমার ছেলে মেয়ে তারা বড় হচ্ছে, তারা হয়ে যায়, তখন তাদের জন্য যে সমাজ রেখেন সেখানে আল্লাহর কি ধ্বংস আসবে না, চরম ধ্বংস আসবে না? আশা কি আল্লাহর কাছ থেকে কি আপনি ফিরত রাখতে পারবেন, ফিরে রাখতে পারবেন না? তাহলে আজকে ভূমিকম্প যদি এই ঢাকা শহরে লাড়া দেয়, জানেন কত লক্ষ মানুষ এই ঢাকা শহরে চাপে মরবে? আপনি এগুলা লাশ এক বছরে বের করা কঠিন হয়ে যাবে, যন্ত্রপাতি নাই এরকম যে আমাদের দেশে যে এই বড় বড় বিল্ডিংগুলো হয়েছে, রাস্তাঘাট নাই কোনো কিছুতে। এগুলার থেকে মুক্তি পাইতে হলে তো আমাদেরকে এদেরকে ডিনাই করা উচিত, আমাদেরকে সুন্দর জায়গায় আসা উচিত। আপনি দেখেন এইগুলা কত আমল থেকে শুরু হয়েছে, এখন এগুলাই যে ইয়ং জেনারেশন, আপনি ভাববেন এরাই শুরু করে গেছে। দেখেন আমি ছোট থেকে, এর আগে কারা করছে আমি জানি না, আমার বাবার আমলে সে বলতে পারবো, আমি যখন ছোট তখন থেকে দেখছি যে ওই যে সুবর্ণ মোস্তফা সে বিয়ে করলো কয়েকটা, তারপরে তার বিয়ে করছে তারা, কিন্তু তারপরও তাদের সম্পর্ক নিয়ে কত হইচই চলছে। হুমায়ুন ফরিদার কত এইজে বড়, তারপর আপনি দেখেন শাওন যে কিনা, হুমায়ুন আহমেদ যে কিনা বাংলাদেশের গুণী একজন লেখক, যাকে সকলেই বিশ্বসহ চিনে, সেই সাহিত্যিকের সে তার জীবনে তার মেয়ের বয়সের 2 বছর না 3 বছর বড় বা একটু বড় সিনিয়র, সেই মেয়েটাকে সে বিয়ে করে সংসারে 2টা সন্তান দিয়ে গেছে। কিন্তু দেখেন আপনি চিন্তা করেন, সে ওইখানে এত শিক্ষিত লোক, এত জ্ঞানী, তো অশিক্ষিতকে বলে কি করুন, তারাই এগুলো দেখাই গেছে। এখন তারা হয়তো বিয়ে করছে সেই সামাজিক ব্যাপারটা ধামাচাপা বা করার জন্য, তারা যেভাবে, এখন দেখেন শাওনের বয়স কত, খুব বেশি না, আমাদের এই যে থেকে একটু বড় হবে, কিন্তু এখন দেখেন সেই মেয়েটা তার সংসারে কি এখন কিচ্ছে করলে তার স্বামী পাচ্ছে না, এখন তাহলে সে যদি স্বামী না, তার শারীরিক কি চাহিদা আছে না, তার শরীরে কি পুরুষ চায় না, তাহলে সে কি করবে? এখন সমাজে কি বিয়ে করতে গেলেও তো মানুষ কত কিছু করে, তার সম্পত্তি চলে যাবে বিভিন্ন, তখন সে তো সমাজের তার চাওয়া, তার তো ভুল না, সে যে তার ভুল তো ওইখানে করছে, কিন্তু এখন সে কি করবে? সে তো একজনের সাথে ঘুমাইতে পারে, সে তার জীবনকে সে ওইখানে বেড পার্টনার নিতে পারে, এটা তো এখন বলবো আমরা জানি না, কিন্তু এটা তো পার্সোনাল জীবন, একক জীবন ঘটতে পারে, অন্যায় হইতে পারে, সেখানে অজস্র খারাপ কাজ হইতে পারে। তাই আমরা কেন ওদিকে যাচ্ছি? আমাদের সমাজ কেন ওইদিকে আমাদের প্রমোট করতেছে? আমরা কি চাচ্ছি আসলে? আমাদের চাওয়ার কারণটা কি? আমাদের চাওয়া অনেক ভুল আছে, আমাদের সমাজকে পরিবর্তন, এই যে ট্রেন্ডিং যে ব্যাপারগুলো আসতেছে। তাই আমার কথা হচ্ছে যে ইউটিউব চ্যানেল এখানে ভালো ভালো কথা বলতেছে, ভালো ভালো চ্যানেল, আমার কথাই বলি, আমি যে কথাগুলো বলি ভালো কিছু কথা নিয়ে আসি, কিন্তু আমার তো এখানে সাবস্ক্রাইবার নাই, আমার 22-23 জন সাবস্ক্রাইবার আছে, চিন্তা করা যায়। তারপরে দেখা যায় অথচ দেখা 20 জন, 5 জনে, 6 জনে দেখে, তো আসলে কথা বলতেছি কি খারাপ না? আসলে এগুলো শোনার মানে, তাহলে আমাদের সমাজের মানসিক যে পোকটা ঢুকছে, মানুষের যে অন্তরে যে ঘুণ পোকটা ধরছে, তাকে তো ঝাড়া করে দিব, আসলে কি ভালো? আপনি দেখেন আপনার সমাজে প্রতিদিন অজস্র খারাপ কাজ চলতেছে, কিভাবে আপনি চিন্তা করেন, যে আমি আপনাকে একটা প্রমাণ দিই। ধরেন আমাদের সমাজে কিন্তু মদ ওপেন নাই, হ্যাঁ, মদের কোনো বোতল পাইলে দেখবেন সমস্ত জায়গায় পুলিশে ধরায়, এই করে সেই করে, সেগুলো দেখায়, কিন্তু বাস্তবিক কথায় দেখেন মদ কিন্তু প্রচুর খায়। আপনার প্রতিবেশী আশেপাশে একটু খোঁজ নেন, তাইলে পাবেন। আপনি বিশেষ দিনগুলোর দিন একটু খেয়াল করবেন, যে 31st নাইট, তারপরে পয়লা বৈশাখ বা কোনো বাড়িতে বিয়ের অনুষ্ঠান প্রোগ্রাম হইতেছে, আপনি আমাকে একটা জায়গা দেখান যে বিয়ের অনুষ্ঠানে কোনো বরযাত্রী বাড়ি বা যারাই বিয়ের অনুষ্ঠান করতেছে, আর আপনাদের নিজস্ব, আপনারা পিতামাতাও জানেন, আমার চোখে অনেকগুলো দেখছি বাবা মা বা একসাথে বিয়ার খায়, মদ খাইতে এই বিয়ের অনুষ্ঠানে নাচ গান করে। আপনি কেন এই সমাজটায়, ধরেন একটা বিয়ের অনুষ্ঠান পবিত্র, আমি এটা নিয়েও কথা বলতে চাই একটু, যে একটা বিয়ের অনুষ্ঠান সামাজিকভাবে পবিত্র, তারা দাম্পত্য জীবন শুরু করে, তাদের মাঝে যাতে সুখ শান্তি করে, এই জন্য দোয়া পড়া হয় এবং আল্লাহর কাছে সব কিছু নিয়ে তাদেরকে করে। এবারে হিন্দুর ক্ষেত্রে হয়, মুসলিমের ক্ষেত্রে আপনি দেখেন, এখন মুসলমান যেহেতু আল্লাহ পাক বলছে আমাদের এটা হারাম, এটা খাওয়া যায় না, এটা খাইলে কেন আল্লাহ তো দরকার ছিল না, খাদ্য দিছে তুমি খাইবা না, কারণ শারীরিক অনেক ক্ষতি হয়, আবার এটা কিছু প্রয়োজন আছে, যে ওষুধ তৈরিতে বিভিন্ন জিনিসের প্রয়োজন আছে, এই জন্য এটা রাখছে, কিন্তু মানুষ এটা খাইলে তার সিরোসিস সমস্যা হয়, তার বিপদ হয়, সে এক সময় মারা যায়। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক বলছে এটা খায়ও না। আল্লাহর কি প্রয়োজন? তুমি খাই মরে গেলে আল্লাহর তো কিছু যায় আসে না। তা আমাদের মানবের জন্যই ভালো বলছে, কিন্তু এই জিনিসটা সমাজের দিকে তাকান, আপনি যে বাড়িতে অনুষ্ঠানে, আপনি কালকে খবর নেন যে আপনার কোনো বিয়ে বাড়িতে কোনো প্রোগ্রাম আছে কিনা, তারা গায়ে হলুদের যে অবস্থানটা শুরু হয়, এখানে কি হয়, ধরেন একটা প্রোগ্রামে অন্তত 30,000, 20,000, 50,000 টাকার মদ বাড়িতে যাচ্ছে। এটা এই মুসলিম সমাজে মদ কি দোকান আছে? এখানে না, এগুলো সব বর্ডার হয়ে বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন অংশ দিয়ে আসে। আমাদের দেশে হয়তো কেরু অ্যান্ড কং নামে একটা
মদ তৈরির কারখানা আছে, এছাড়া আর ওইগুলা হয়তো লাইসেন্স করে কিছু কিছু জায়গায় বিক্রি করে। আর বাকি জায়গায় দেখেন এগুলো ইন্ডিয়ান, এরা কিন্তু যারা এই যে অনুষ্ঠান প্রোগ্রাম করে কিন্তু দেশি মদ খায় না, এরা সবই বাইরের মদ খায়। তো এইগুলো আসতেছে কি বাইরে থেকে আসতেছে, তো টাকা প্রচুর প্রচুর টাকা আমাদের দেশ থেকে বাইরে চলে যেতেছে। এবং এইটা আপনি বলতেছেন আমরা অনেক ধরি, কি ধরেন? কিছুই ধরেন না, আপনার ধরারই না। এটার মধ্যে অনেক টাকা আছে, শুল্ক আছে, বিভিন্ন ওয়ে আছে, সরকারের কী কী আছে, বিভিন্ন প্রশাসনের কী আছে। আপনি দেখেন প্রত্যেকটা অনুষ্ঠানে, আপনি গায়ে হলুদের অনুষ্ঠানে রাত্রে আপনি একটা করে চেক দেন, দেখবেন ওইখানে প্রচুর মদ পাবেন, হয়তো প্রচুর ড্রিঙ্কস পাবেন, এইগুলা তারা খাচ্ছে। এখন এটা খাইলে কি হয়? খাইলে কি কিছু আনন্দ করে, গান বাজনা করে। আর এখন ধরেন হাজব্যান্ড ওয়াইফ যদি ধরলাম, মেয়েরা অধিকাংশ কম খায় কিন্তু ছেলেরা খায়। একটা ছেলে বিয়ের আসরে পরের দিন যাবে পবিত্র অবস্থায়, তো সে মদ খেয়ে সারা রাত হয়তো আনন্দ করলো, করার পরে বন্ধুদের সাথে হোক এদের সাথে তার একটা আনন্দের জিনিস, সেটা নিয়ে সে সকালবেলা হয়তো বিয়ের প্রোগ্রামে চলে গেছে, আল্লাহর কাছে সে সূরা টুরা পড়ে, তবে আল্লাহ কি সেটা খুব বেশি পছন্দ করবে। তো আমাদের তারপরে সমাজ সংসারে যখন তারা একটা সংসার করে, তখন তো আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি তো হয়তো ভালো থাকুক খারাপ থাকুক আল্লাহর প্রচণ্ড করুণা দয়া আছে, তারপরেও তাদের তো অশান্তি হইতে পারে। তাই তুমি কেন এরকম করে বিয়ে করতে হবে? ওটা ছাড়া কি করা যায় না? ওটা ছাড়া কি এখন নাকি ওটা ছাড়া বন্ধুরা আসে না? সমস্যা সমাজের একটা ঘাতকতা আসছে। কিন্তু আপনি যে বিশেষ দিনে খেয়াল করবেন যে কেউ পার্সোনাল খাইতে মন চাইলে একটু আলোচনা করে দেখবেন, যারা এগুলো বিক্রি করে বা এই ভায়াটায় আছে, আপনি তাদেরকে বিশেষ দিনের 2-4 দিন 5 দিন আগে, 1 সপ্তাহ আগে যদি আপনি অর্ডার না করেন, আপনি এই মাল পাবেন না। আচ্ছা, এই যে এত মদ দেশে আসলো, এই যে এগুলো ফেন্সি ডিল আসলো, এগুলো খায় কারা? অথচ আপনি কিন্তু প্রকাশ্যে পাবেন না। তাহলে এগুলো দেখবেন শেষ হয়ে গেছে। আপনি টাকা যেটার দাম আছে 500 টাকা, আপনি সেটা 1500 টাকা দেন, ওই সময় পাবেন না, নাই বলতেছে। তাইলে কারণটা কি? কারণ কত এগুলো বিক্রি হয়েছে পানি। তো এগুলা কিন্তু গোপনেই খাচ্ছে, আবার ওই বাসায় খাওয়া দাওয়া করে ওইখানে ঘুমায় শেষ করে সকালে ফ্রেশ চলে আসে। এখন কথা হচ্ছে যে আমাদের সমাজকে এদিকে যাওয়া উচিত, গেলে ভালো হইলে করুক, সমস্যা নাই। এটা যদি আপনি ভালো হয়, তাহলে সরকার কেন এগুলাকে ওপেন করে দেয় না? যদি এই দেশের মানুষের ইয়ং জেনারেশন মুভমেন্ট সে বুঝে যে এরা এরকম চায়, আপনি দেখেন ব্যানার দেখান, মোল্লা দেখান, সকল বিরোধী ভেঙে ফেলাই বের, অথচ তার ছেলে পেলে গিয়া দেখেন গা এইগুলার অনুষ্ঠানের সাথে যুক্ত আছে। তো মুখে বলতেছে, অন্তরে আমার অন্যটা, আমার কাজ চলতেছে, কেন আমি এটাই যাব? আমি একজন ব্যক্তি নিয়ে একটা সুন্দর কথা বলি, দেখেন আমি তো কোনো মৌলানা না, পড়াশোনা করি না এই লাইনে, কিন্তু মজার বিষয় আমার দ্বারা হয়তো ধর্মীয় অনুশাসনের বাইরে অনেক কাজ হইতে পারে, কারণ আমি এটা নিয়ে পড়াশোনা করি না, বিধা জানি না, না জানলে অনেক সময় হয়। কিন্তু দেখেন, যে জানে, মামুনুল হকের কথা আপনার মনে আছে তো, সেই আওয়ামী লীগের আমলে কিন্তু সে খুব প্রচণ্ড হুঙ্কার দিছে এবং খুবই ইসলামিক বক্তা, এবং বাংলাদেশে সে টপ লেভেলে, তার এত ফ্যান ফলোয়ার হয়েছে যে তাকে বাংলাদেশের টপ লেভেলে, ওই সময় খেয়াল করে দেখেন যখন কিনা বাংলাদেশে ভাস্কর্য বানাচ্ছিল বঙ্গবন্ধুর, তখন এই মামুনুল হক সবচেয়ে বেশি প্রতিবাদ করছিল এবং বিশাল বড় বড় গ্যাঞ্জাম করছে, সরকার বিরোধী সবচেয়ে প্ল্যাটফর্ম ছিল। এখন সবাই তাকে লাইক করছে, সে কারণে ইসলামী, সে একজন মাদ্রাসার বিশাল বড় প্রিন্সিপাল বা একটাই ইসলামিক 10টা বক্তার মধ্যে সে একজন। তাই সেই ব্যক্তি কিছুদিন পরে ওই আমলেই দেখেন, আমরা হয়তো ভাবছি যে সে হয়তো মানে সরকার বিরোধী দেখে সরকার হয়তো কোনো পেঁচে ফেলায় তারা সোনারগাঁও হোটেলে নিয়ে উঠাইছে, ঠিক আছে, কিন্তু তার ওয়াইফ নেয়া। কিন্তু আসলে কি পরে দেখেন, এই যে এখন অডিও কলটা আসতেছে, সেই মামুনুল হক ইসলামিক বক্তা, এত কিছু জ্ঞানী, তার মনে হয় কয়েক হাজার লক্ষ ছাত্র তার অনুসারী পড়াশোনা করে, সেই ব্যক্তি একটা আরেকজনের ওয়াইফরে নিয়ে সে একটা হোটেলে উঠছে। তাহলে সমাজে কি দেখবেন? সেটা তো সেই সাক্ষী, তার ওয়াইফকে ফোন দিয়ে সে বলতেছে অমুকের বউ ছিল। তাই আপনি এর চেয়ে প্রমাণ তো দরকার নাই, প্রমাণ তো হয়ে গেছে গা। তাইলে আমরা মনে বলতেছি, আমরা মুখে স্টেজে উঠা বলতেছি একটা, কিন্তু অন্তরে চাচ্ছি সেই আনন্দ ফুর্তি, সেই বিলাসিতা, সেই আপনি মামুনুল হকের বাড়িতে গিয়ে দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকার একটা মানে দামি জিনিসে সে ঘুমায়। সে কি একটা টিন সেট বাসায় ঘুমাইতে চায়? সে তো চায় না। সে তো তার সে ইনকাম কত তার রাজনীতি আপনি চিন্তা করেন। একটা এই যে আমাদের দেশে যে বড় বড় স্কলার আছে, যারা কিনা বিশাল গল্প করে করে মানে বিভিন্ন জায়গায় কথা বলে টাকা ইনকাম করে, তাদের টাকা কত, তাদের বিল্ডিং, তাদের সম্পত্তি আপনি টান দেন আগে। আমাদের দেশে তো চলতেছে যে সরকারি লোক, বেসরকারি লোক, বিভিন্ন লোকের সম্পত্তি টান দিতে বলতেছে, তাদেরকে দুদু করে তা না। আমার মনে হয় যে দেশকে ভালো করার জন্য অ্যাট ফার্স্ট ধর্মীয় অনুশাসনে যে লোকগুলা দেশকে কথা বলে, রিপ্রেজেন্ট করে এবং আল্লাহর কথা বলার জন্য, তাদেরকে সবার আগে এই দুদুক দিয়ে তাদেরকে অনুসন্ধান করা, তারা এত সম্পদ পাইলো কোথায়, তার পূর্বপুরুষ কত টাকা রেখে গেছিল, সে মাদ্রাসায় পড়া, সে এত টাকা ইনকাম করে কিভাবে হইল, তো সে কি ভালো মানুষ না খারাপ মানুষ, সে প্রতিদিন তার অর্থ থেকে মানুষকে কি দেয়, সে তো খালি নেয়।
তাইলে অন্য মানুষ কি করবে? তাইলে আমি কেন ওই যে বেনজিরের কথা বলবো না? কারণ বেনজির তো আরবি টারবি পড়ে ওরকম মৌলানা না, সে তো হাজার হাজার কোটি টাকা পাস করতেই পারে। আপনি যদি কয়েকশো কোটি টাকা কামাতে পারে, হাজার কোটি টাকা করতেই পারে। তো সে তো ন্যায় অন্যায় বুঝার এতটুকু ব্রেন নেই। সে কথা হলে একটা আল্লাহর তো সে এত গণে না, সে তো আল্লাহর দিকে এত মনোনিবেশ নাই যে আমার বিচার হবে পরকালে গেলে, এই জিনিস তো তার খেয়াল নাই। আপনার তো আছে। তাইলে আমি আজকে যে বিষয় নিয়ে আসলে আপনাদের সাথে কথা বলছি অনেকের বিরুদ্ধে যাবে। এই দেখেন, আপনি সমাজে এমন একটা জায়গায় এসে দাঁড়াইতেছে আমাদের এই বাংলাদেশ, মাদ্রাসার এতগুলা মাদ্রাসা আপনি যদি প্ল্যানিং দেন যে আমাদের বাংলাদেশে মাদ্রাসার সংখ্যা কত, সেখানে স্টুডেন্ট কত, সেই অনুপাত করলে আপনার কাউমি মাদ্রাসা এবং ফাজিল দাখিল মাদ্রাসার তাদের অবস্থান কত আছে, বাংলাদেশে যে ছাত্র আছে তাতে গড়ে কত পার্সেন্ট আছে। আপনি আমার মনে হয় যদি প্রত্যেকটা 3টা ছেলে মেয়ে থাকে কোনো মানুষের, তার এভারেজ একজন হলো মাদ্রাসায় আছে। তার মানে আমাদের সমাজে আরবি শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য প্রচুর ছাত্রছাত্রী জন্ম হয়ে গেছে, তারা ধর্ম শিক্ষা নিচ্ছে। হ্যাঁ, আশা করি আল্লাহ একদিন তাদেরকে জ্ঞান দিয়ে আমাদের দেশকে সমাজকে সবচেয়ে সুন্দর করবে। কিন্তু আমার এখানে দুঃখ কি দেখেন, আমাদের আইমি জাহিলির যুগ, সেই 1500-1400 বছর আগে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের সময় ছিল, সেই সময় সকল মানুষ খারাপ হওয়ার কারণে সেইখানে একজন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু কোরআন নিয়ে অবতরণ করার পরে, এখানে আসার পরে কোরআন তার উপর অবতরিত হইল। সেইখানে তার পাশে যেসব মানুষ আস্তে আস্তে ওইখান থেকে অন্ধকার দূর হয়ে গেছে গা। তা আমাদের দেশে যে এত হাফেজ, এত কোরআন পড়ে, এত কিছু, তাহলে আমাদের দেশে এই যে জিনাকারী, তারপরে এই যে ঘুষখোর, সুদখোর, এই যে সুদ নিয়ে আপনি খেয়াল করে দেখেন, আপনার আশেপাশে মিনিমাম প্রচুর লোক ভদ্রবেশী, খুবই ভালো, প্রতিদিন গরিব মানুষের পিছনে টাকা ইনভেস্ট করতেছে, তাদের কাছ থেকে আবার লাভ নিচ্ছে, এবং প্রত্যেকটা জায়গায় মাল্টিপারপাস নামে শত শত আছে। আপনি খুঁজে দেখেন সুদের অবস্থানটা কোন জায়গায় গেছে। আগে এখন তো এটা নিয়ে আলোচনা হয় না, দেখায় না, বলতেছে খালি ইনুস সুদখোর বলতে কি বুঝাইতে চাইতেছেন? ইনুস সুদখোর, সে গ্রামীণ ব্যাংক থেকে, কিন্তু আপনার ঘরের সামনে শত শত লোক আছে সুদ খাইতেছে, পার্সোনাল একা কোনো ইনস্টিটিউট লাগে না, সে তারে 10,000 দিছে, সে তারে 12,000 টাকা দিব, এইভাবে তো সে টাকা, সে 1,000 দিছে, সে 500 টাকা দিবে। আপনি দেখেন তাকে, যদি না থাকে আপনি আমাকে গালাগাল করতে পারবেন। তাহলে সুদের অবস্থানটা কোন জায়গায় চলে গেছে? তা ওই সময় যদি একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে আইসা পৃথিবীকে আলোড়িত করতে পারে, পুরো পৃথিবীকে জাগ্রত করছে, ভালো করে, আর এখন আমাদের এত হুজুর হয়েছে, এত মৌলানা সাহেব হয়েছে, এত জ্ঞান হয়েছে, আল্লাহর জ্ঞানে কথা বলতেছে, তারা কি করতেছে? তারা কি আমাদের আলো? তাহলে আমাদেরকে অন্ধকারের দিকে কেন সমাজ যাচ্ছে? তার মানে সঠিক জ্ঞানের লোক এখনো আসে নাই আমাদের সমাজে। আসলে আমাদের সমাজে সেখানে দেখেন একজন সঠিক জ্ঞানের লোক, হয়তো আমি জানি না কতটুক, সেটা হচ্ছে শুনছি তার কথা, তারা বয়ান শুনছি, তাকে দেখি না। ডাক্তার জাকির নায়ক ইন্ডিয়া, সে তোলপাড় হয়ে গেছে মুসলিম সমাজে, সেই ধরনের কথা বলতে পারছে। তা আপনি এরকম কিছু লোক হন। তারপরে এখন নোমান আলী সাহেব, সে আমেরিকার একজন, কথা সেখানে বসে শুনেন তার কথা, আপনি বুঝতে পারবেন বার্তা কাকে বলে, কোরআন কাকে বলে, জীবন কী বলে, সেটা বুঝতে পারবেন। তা আমার কথা হচ্ছে যে আমি ব্যক্তি জীবনকে যেখানেই নেই, আমাকে উচিত আমার ব্যক্তি জীবনকে সুন্দর করা, প্ল্যানিং দেওয়া, উন্নত জীবনের যাওয়ার জন্য সৃষ্টিকর্তার দিকে যেতে হবে। এই যে ট্রেন্ডিং লাইফ, এই যে আলিফ লাইলার মতো একটা করতেছে, এই যে মামুন লাইলার মতো, তারপরে এই যে এলেশ সবুজের মতো, তারপরে এই যে কয়েকজন টিকটকার আছিল, এবং কয়েকটা আছে যে তৌহিদ আফ্রিদি জীবনে কি দেখাইছে। আপনি খেয়াল করে দেখবেন, তৌহিদ আফ্রিদি যে কয়েকটা ভিডিও করছে, তার বাবা মা নিয়ে সে উচ্চবিলাসী দেখাই গেছে, ছেলেদেরকে মেন্টালিটিতে এমন প্রেশার দিছে, কইবেন যে খুবই ভালো ছেলে। কোন ভালো ছেলে সে? তার বাবা নিয়ে দেখেন কতগুলো ক্লেম আছে, তারা কিভাবে মানুষের সম্পদ জমি দখল করছে, তাদের এই ভোগ দখলের সম্পদ, বাড়ি গাড়ি, তার যে গাড়ির যে দেখেন, তার গাড়ি কয়টা, তার গ্যারেজে যায় দেখেন, সে এত করে তার মার জন্য কিন্তু টাকা পায় কোথায়? এত টাকা সে ইনকামের রাস্তা করেছে। সেই ব্যক্তি কি করছে? তার জীবন লিড দেখেন, তার লাইফ। বাংলাদেশে কীরকম লিড করা যায় এই দেশের যে পরিবেশ অনুযায়ী, ইনকামের লেভেল অনুযায়ী, এইটা সে করুক, ঠিক আছে, ভালো কথা, সে তারটা করছে। এরকম আরও কয়েকজন আছে, শুধু সে না, ওই যে আরও কয়েকটা ছেলে আছে ইয়ং, দেখবেন এদের লাইফ লিডটাকে হাফ প্যান্ট পরে ঘুরতেছে, সেই করতেছে, তারা বিভিন্ন শপ উদ্বোধন করতেছে। এখন স্টার নাকি, তারা কিসের স্টার? তার ব্যক্তি জীবনে কি কর্ম? তে পার্সোনাল জীবনে সে কি ডাক্তার না ইঞ্জিনিয়ার? সমাজে কোনো একটা ইট গাচ্ছে না, সে একজন লেবার, কোনো কিছু করে নাই। সে তার বাবাদের টাকা দিয়ে চলতেছে, তার ক্রিয়েটিভিটি। সে বলবে আমি অনলাইন ইনফ্লুয়েন্সার কী করছেন? তুমি তো সমাজে আরও 1,000 1 লক্ষ কোটি
লক্ষ ছেলেদের আইডল বানায় তারা নষ্ট হয়ে যেতেছে, কারণ সে একটা মার্সিডিজ BMW সে চালাবে। এখন এই জন্য সে সমাজে কি করে, অন্যায় কাজগুলো সে করতেছে। পড়াশোনা করে তুমি তহিদ আফ্রিদি কতটুকু পড়াশোনা করছো, কি পরিমাণ মেধাবী, এই দেশে কি পরিমাণ উন্নয়নের সাথে যুক্ত ছিলা, কতগুলা কাজ করছো? আসলে না, সে দেখায় যে সে টাকা পয়সা কিছু পাইছে, কোনো জায়গায় গিয়ে সেগুলা দান করে, আবার সে দানের টাকাও পায়। এগুলা বলতে গেলে ভাই এদেরকে আইকনিক তৈরি করছে এই সমাজ। এই যে অনলাইনে অ্যাক্টিভিস্ট করে দিছে, অনলাইনে তারা আমাদের সমাজে সরকারের কাছে আপনার অনুরোধ, আপনারা যদি এগুলার দিকে খবর না দেন, আপনারা যদি এই মানুষগুলাকে ফোকাসিং করে তাদের ক্রিয়েশন দিয়ে সমাজে কি শিক্ষা পাচ্ছে ওই দিকে যে ছেলেপেলে ধাবিত হচ্ছে, এইটা আমাদের সমাজের জন্য ভয়াবহতার দিকে এক সময় নিয়ে আসবে। এদেরকে আপনি এখনই থামাইতে না পারলে, এদের যে খারাপ দিকগুলো আছে এই দিকগুলো যদি আপনি সমাজে না দেখাইতে পারেন, এদেরকে যদি আপনি এখনই ফেস না করতে পারেন, আগামী বাংলাদেশের যে ইয়ং জেনারেশন, আমার ছেলে মেয়ে যারা এখন ইয়ং হচ্ছে, তারা সমস্তটাই নষ্ট কাতারে চলে যাবে এবং তারা কিন্তু এই সমাজকে ডেস্ট্রয় করে ফেলাইবে। আপনি খেয়াল করেন এখন আমাদের দেশে ছিনতাইকারী কী পর্যায়ে বাড়ছে, কোপাকুপি কীভাবে, একটা মানুষের ভিতর মনুষ্যত্ব নেয়, যেভাবে চাপাটি রান্দা দেয়, যেভাবে কূপ দেয়। আপনি সমাজের ভিতরে যে ব্যক্তি ধরেন সে যতটুকু অন্যায় করছে তারপরেও যদি সে চাপাতি করে, এবং দেখেন আগে ছিনতাই করলে এমনি হয়তো ভয় দেখায় নিয়ে যেত, একটা কূপ দিত না, এখন দেখেন কূপ দেওয়া তাকে ফালাই দেওয়া তারপরে নেওয়া যায়, খারাপ কিছু খায় মারে ফেলায়। দেখেন ভয়াবহতা কোথায়, মানুষের মৃত্যুর দিক। একদিন আপনিও তো পড়তে পারেন, আপনি ধনী হঠাৎ করে এক জায়গায় পড়ে গেছেন, বিপদ হবে না আপনার? তা আমার কথা হচ্ছে আমার হবে না। এখন আমরা চাচ্ছি না এই ধরনের মানবিক, এই ধরনের মানসিক দিক, এই ধরনের ভয়ঙ্কর সমাজ প্রতিষ্ঠিত হোক। এই পরিবেশ থেকে বাঁচার জন্য আমাদেরকে অতি শীঘ্রই নতুন জীবনের দিকে আগ্রাইতে হবে, আমাদের নতুন কিছু খুঁজে নিতে হবে। আমাদের এই যে কালচার, আপনি কালচার আগে কেউ করছে ছবিতে, একটা হিরো যদি কিছু করে ছবি করছে, এরপরে পত্রপত্রিকা দুই একটু পড়তে পারছে, তার লাইফটাকে প্রতিদিন, এখন সে তার টয়লেটের লাইফ পর্যন্ত দেখায়, সে টয়লেটে বসে কী করে। আপনি প্রত্যেকটার দিকে তাকায়, ওই যে অপু দেখেন, একটা মেয়ে দেখেন, সেও একজন নাপিত ছিল। এখন বলতে গেলে খারাপ লাগে, কারণ কর্ম তাকে বলতে হবে, কারণ সে তো পড়াশোনা করে না ছোটোবেলা থেকে, সে তো এই নাপিতগিরি করে খারাপ হয়েছে। খারাপ হয়ে তোমাকে কি আল্লাহ না করছে পড়ে না, তুমি শিক্ষিত হয় না, ভালো কিছু অফিসার না হওয়ার জন্য? তুমি বাবা মাকে দেখো, তুমি সৎ পথে 2 টাকা ইনকাম করা যায় না? সেই দেশ থেকে বিদেশ চলে গেছে, এই দেশে সেইগুলা করছে। তারপরেও এখন দেখেন দুবাই থেকে সে কি দেয়, একটা মেয়ে তার সাথে থাকে, তাদের বিয়ে হয়েছে, সেই কোনো ঘোষণা নাই, তারা ওইগুলা দেখাইতেছে, তারা খোলামেলা জীবনযাপন করতেছে, বিভিন্ন রিসোর্ট, বিভিন্ন অকশনে। এগুলা তো আমাদের পরবর্তী জেনারেশন এগুলোই চাবে, তখন আপনি কি করবেন, এদেরকে ফিরাবেন কিভাবে? এটাই তো জীবনের একটা ভুল সিদ্ধান্ত। এবং সমাজ এমন বলতেছে, আপনি এই যে সমন্বয়ক বা যারাই আছেন সকলে, যারা এই দেশকে স্বাধীন করার করছেন এবং ওই দেশকে সুন্দর করবেন, আপনি দেশ সুন্দর করতে হলে তো আপনার মগজে থাকতে হবে যে কোথায় সমস্যা আছে, কোনগুলো সমাধান। আপনার রাজনৈতিক সমস্যা সমাধান করতে যায় তো মারামারি করতেছেন, ওইখানে আওয়ামী লীগের লোক খারাপ আছে, এদেরকে ভালো করে নিয়ে আসতে পারবেন? ওনার আইডিওলজি দিয়ে সে তার যে রাষ্ট্র ব্যবস্থাপনার যন্ত্র সে চালাইছে, আপনার আইডিওলজি দিয়ে আপনি একটা রাষ্ট্রকে কয় বছর চালান, তাইলে তো বুঝবেন। কিন্তু বিএনপি তার আইডিওলজি দেশে আগাইতে চায়, সে তার দেশকে রিপ্রেজেন্ট করতে চায়, করুক। কিন্তু আপনারা কেন এই দেশের এখন যে ক্ষমতায় বসলেন কি করবেন? এই যে এই লোকগুলাকে, এদের ব্যাপারে কি খবর নিছেন? শারীরিক তারা গঠন কি, তারা কি করতেছে, সমাজের ইয়ং জেনারেশন কোথায় প্রতিদিন আড্ডা দেয়, তারা কি চায়, প্রতিদিন মদ খায়, গাঁজা খায়, না পড়াশোনা করে, না ধর্মীয় তত্ত্বে যাচ্ছে। তারপরে মাদ্রাসা যে পরিমাণ পড়াশোনার জন্য মানুষ দিতেছে, সেইখানেও বলাৎকার হচ্ছে, সেইখানেও সুষ্ঠু জ্ঞানের পড়াশোনা নাই, সেখানে তাদেরকে সেই মাদ্রাসায় বাচ্চাদেরকে পিঠে হাড্ডি ভেঙে ফেলাইতেছে, এক একজনের হাড় ভাঙতেছে। এই বাচ্চারা কি ওখানে ভয়ে পড়তে যায়? আমার পাশে 5-3 জন পড়াশোনা করে, এর মধ্যে 2-3 জন দরিদ্র বাচ্চা আছে, তারা গিয়ে পড়ে, তার বাবা নাই নাই পড়তে যায়, কিন্তু ওইখানে থাকে, তাদের কোনো রকম পড়ে। জানেন তাদেরকে কি পরিমাণ অত্যাচার করে? তারা যাইতে চায় না। হ্যাঁ, এগুলো যদি আপনি খেয়াল করেন তাইলে সেনা সমাজ ঠিক হবে। আপনি পৃথিবী এই মুহূর্তে যারা বড় হয়ে গেছে, যারা চাকরি করতেছেন, আপনিও করতেছেন সংশোধন, এটা আপনার যে এখন যে লেভেল, যে টেক পাইছেন, যেই পরিমাণ সমাজে উন্নয়নের কথা শুনতেছেন, এটার চেয়ে বেশি আপনি আর পাবেন না। কী কারণে? এর চেয়ে বেশি আপনাকে টেক দেওয়া হবে না, কারণ এর চেয়ে উন্নত আপনার কাছে আর নাই। কারণ আপনি এখন বাংলাদেশের এই রিপ্রেজেন্টে আছেন, কিন্তু এর চেয়ে উন্নত প্রেজেন্ট করতে গেলে আপনাকে পরিকল্পনাবিদ হইতে হইব এবং সেটাকে পৌঁছে দিতে হবে নেক্সট প্রজন্মের যে বাচ্চাগুলো আসতেছে, যে আধুনিক বাচ্চাগুলো আসতেছে, যারা পরবর্তী প্রজন্মে যারা বয়স কম, যেমন মানে শিশু, হ্যাঁ,
যে শিশুগুলো আমাদের আগামী ভবিষ্যৎ এই পৃথিবীকে বিনির্মাণ করবেন, নতুনভাবে করবেন, তাদের কাছে আপনার মেসেজটা পৌঁছে দিও। তাদেরকে আপনি দেখভাল করলেই তো আপনার সংসার উন্নত হবে। ধরেন আপনার মা বাবা কোনো কারণে অল্প বেতনে জীবনযাপন করে সংসার চালাইছে, কিন্তু সেইখানে বাচ্চার জন্য অনেক সম্পত্তি করতে, কিন্তু তার বাবা মার স্বপ্ন ছিল যে আমার বাবা মার স্বপ্ন ছিল, আরেকজনের বাবা মার স্বপ্ন যে সন্তানটা পড়াশোনা করে বড় একটা অফিসার হইয়া সে ঢাকা শহরে একটা ভালো পরিবেশ নিয়ে ঘুমাবে, আমাদেরকে দেখভাল করবে, একটু জমি জমা কিনবে, একটু শান্ত এবং মানুষকেও দেখভাল করবে। এটা সমাজে সে চাইছে এবং ওইভাবে বাচ্চাকে প্রমোট করার পর সে ছেলেটা প্রতিষ্ঠিত হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার, সে তার বাপ মার সে স্বপ্ন পূরণ করতেছে। কিন্তু আপনি সেই ব্যবস্থাপনা না করলে সেখানে বাচ্চাটা আপনার স্বপ্নটা এবং দেশটাকে রিপ্রেজেন্ট করবে। কিন্তু এখন যদি আমি এই শিশুদেরকে সেইখানে না নিতে পারি, তাহলে তো আমার রিপ্রেজেন্টের আর রাস্তা থাকলো না, সব কিছু ধ্বংসের দিকে চলে যাবেন। এখন কি শুধু দেখানো লাইফ, এটা কি ধ্বংস হচ্ছে না? দেখেন একটা বাইকের দাম কত? আপনি দেখেন পার্শ্ববর্তী দেশগুলো কি উন্নত না? আপনি বিভিন্ন জায়গায় তারা কয় টাকা দাম বাইক, অথচ এই বাইকের জন্য কত ছেলে মেয়ে মারা গেল বাংলাদেশে, আত্মহত্যা করলো, ট্রেনে নিচে গেলো। কেউ তার বাবা মা কষ্ট করে জমি বিক্রি করে তারা কিনে দিছে, সে 7 লক্ষ টাকার R15 কিনে, সে 5 লক্ষ টাকা দিয়ে আরেকটা জিক্সার কিনে, বিভিন্ন বাইক কিনে। এখানে তো ভাই 1 লাখ টাকাও বাইক আছে, নর্মালি চালাক। আমার মতো ইঞ্জিনিয়ার তো আমি অল্প টাকা একটা বাইক চালাই, কারণ প্রয়োজনে কাজ করি, আমি তো কম টাকা কামাই না, তারপরে তো আমি একটা বাইক কিনি। সেটা কয় টাকা? সেটা আমার 1 লাখ 100 লাখ টাকা দিয়ে আমি অল্প টাকার একটা বাইক, সেটা আমাকে সাপোর্ট দিচ্ছে না। কিন্তু দেখেন সে বেকার, তার তেল ভরা টাকা নাই, সে বাবার কাছ থেকে চাইতে হবে, কিন্তু তার স্বপ্ন কী হয়ে গেছে, ওই যে অনলাইনে দেখে আর রয়্যাল এনফিল্ড এইগুলা R15 যেগুলো দেখতে খুব চকচক করে, যেগুলো নিয়ে আসে। এবং এখানে রিস্ক কি দেখেন, সে তো এটা কিনলো, সমাজে দেখাইলো, এটা নিয়ে যখনই সে হাইওয়ে রোডে চলে গেল, আপনি বাংলাদেশে কতগুলা ছেলের তাজা প্রাণ ঝরে গেছে। আপনি এটার একটা অনুসন্ধানে সে বাইক নিয়ে সে কী করছে দেখেন, গত ঈদে এবং এর আগের ঈদে প্রত্যেকটা বারই দেখেন এই বাইক নিয়ে কত ধরনের প্রতিদিন এই চলাচল যানবাহন নিয়ে নিষেধাজ্ঞা দিচ্ছে সরকার। কারণ বেশিরভাগ তারা নাকি 57% পর্যন্ত চলে গেছে। 100 জনের অ্যাক্সিডেন্টের মধ্যে আওয়ামী লীগ সরকারের সময় 57 জনই বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, পঙ্গু হয়ে গেছে, কতজনে পঙ্গু হয়ে গেছে। তো এইটা কেন আপনারা দিতেছেন? আপনারা কেন হাই রাইজ বিল্ডিং এইগুলা সরকারের তেলেন করণে কি? আমাদের কি করণে না আপনার করণে? আপনি কেন এগুলো আমদানি করলেন? আপনি নর্মাল বাইক দেন, সিটি ট্যুর করবো, সে অল্প স্পিডে চালাবে, তারা এই করবে। আপনি কেন এগুলা বাংলাদেশে আমদানি করতেছেন? টাকা ইনকামের জন্য সরকার। আপনার সন্তানই তো শেষ হয়েছে। আপনি আজকে মন্ত্রী আছেন, 5 বছর পর মন্ত্রী, আপনার নাত করে একদিন দরিদ্র হইতে পারে, তার ঘরের বাচ্চাটা এরকম হইতে পারে, সেও মারা যায়, আপনি দেখে যেতে পারেন, তখন আপনার কষ্ট হবে না? আপনারই গড়ানো নিয়মের পথে আপনিই পড়বেন। এটাই পৃথিবীর জঘন্যতম একটা বিষয় হয়ে করতেছে। হ্যাঁ, আমরা কেন এইদিকে যাচ্ছি? আমাদের কি সুষ্ঠু দ্বারায় আসা কি ইচ্ছে নাই? আমাদের কি সুষ্ঠু জীবন যাপনের কি চিন্তা হইতে পারে না? আমরা কেন সুষ্ঠুতার দিকে যাব না? তাহলে আপনারা কেন দেশকে স্বাধীন বলতেছেন, দেশকে উন্নয়নের দিকে নিতে চেতেছেন? কি কারণে উন্নয়ন করবেন? কি কারণে? আমাদের তো উন্নয়ন করেন নাই, আমাদের জীবনকে তো আপনি প্রোগ্রেস দেন না, আমাদের ব্রেনকে শার্পনেস দেন নাই। আপনি প্রত্যেকটা অলিতে গলি থেকে দেখেন গাঁজা অ্যাভেলেবেল চলতেছে। এই ইয়ং ছেলেরা বৃদ্ধ বয়সের 80, 70, 60 সকলে খায়। হ্যাঁ, তারা খাচ্ছে কিনা আপনি দেখেন, আপনি খোঁজ নেন, তাহলে আপনার পরবর্তী জেনারেশন কি পাবেন? ইয়ং জেনারেশন 20-25 জন ছেলে। আমরা ছোটোবেলা একটা জিনিস দেখছি যে বাচ্চাগুলা কখনোই, আমরা যখন ছোট ছিলাম, আমাদের সন্ধ্যার আজানের সাথে সাথে যদি আমরা বাসায় ফিরতে না পারতাম, আমার পিতামাতা রাস্তায় খুঁজে নিয়ে আসতো এবং ব্যাট নিয়ে যাইতো, বাসায় আসার পথে ইচ্ছা মতো পিটাইতো যে আমি আমরা তখন কিন্তু শুধু ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, এই জন্য অনেক সময় দূরে যেতাম, আসতে দেরি হয়ে যেত। কি একটা পরিস্থিতি এসে বাপ মারকে ভয় পেতাম, কীভাবে লুকাইতাম, পিটাইতে থাকতো, আমি চকির নিচে কাঠের নিচে গিয়ে পলাইতাম, তারপরও আরেকজন এসে ফিরাইতো। আজকে যেতটুকু হোক ওই সময়ের মানুষগুলা অধিকাংশ ছেলেপেলে মানুষ হয়েছে। আপনি 90-80 দশকের ছেলেপেলের দিকে তাকায় দেখেন, তারাই দেশ চালাচ্ছে এখন, ঠিক না? কারণ আবার এই প্রজন্মের ছেলেরা আবার 20 বছর পর চালাবে। আপনি এখনকার একটা অলিতে গলিতে যান, প্রত্যেকটা সমাজে গিয়ে দাঁড়ান, দেখবেন মিনিমাম 30-20টা ছেলেপেলে রাস্তা দিয়ে হাঁটতেছে, হিপহপ কি গেঞ্জি শার্ট এগুলো পরতেছে, কীভাবে একটা লাইফ চালাচ্ছে, তার চুলের সব কিছু মানে আরেকটা স্টাইল এসে চলতেছে এবং তার চলাফেরা। এর মধ্যে অধিকাংশ আবার দেখবেন যে অটো চালাইতেছে গিয়া, আবার কতগুলা চলে যাচ্ছে তারা রাত 12টা, 3টা, 4টা, 1টা পর্যন্ত যে বাইরে, তার বাবা মা কোনো খবর নিতে, তাদের একটা দাড়ি মুছ উঠে না, এরকম একটা বয়সের তার জীবনযাপন। তাকে দিয়ে আপনি কী স্বপ্ন দেখবেন? সে তো ভালো। আল্লাহ মানুষকে কখনোই খারাপ তৈরি করে না, তার ভিতরে কিছু না কিছু গুণ দিয়ে দেয়, যে একটা গুণ থাকে, যে গুণটা সে খুঁজে পেলে সে সেরা হয়ে যায়, যে এটাই আমি ভালো পারি। এইখানে কোথায় এসে আটকে গেল? এই ব্যক্তির কাছে আটকে গেছে।
এই যে সমাজ ব্যবস্থাপনা আপনারা দেশ চালায়, আপনারা তো নিজের আখের গুছানোর জন্য, নিজস্ব অর্থনৈতিক উন্নয়ন, নিজের জীবনে প্যারেডো, এবং আপনি এটার পিছনে কারণ আছে, আপনার করবেন না। কি কারণে আপনি মন্ত্রী এমপি বা বিভিন্ন সামাজিক রাজনীতিবিদরা করেন না? কারণ কি জানেন? আমরা জানি যে আপনার ছেলেপেলের বিদেশ পড়াবেন, তারা সেখানে উন্নত জীবনযাপন করব, তারা শিক্ষিত হয়ে আসবো দেশে। দেখেন প্রত্যেকটা মন্ত্রী এমপি যারা বিগত কত বছর আসলে বিএনপি বলে, না বলে জাতীয় পার্টি, তাদের ছেলেপেলের শিক্ষাগত যোগ্যতা দেখেন বিশাল, বিদেশে সার্টিফিকেট আছে, বড় বড় ইনস্টিটিউট আছে, দেশে কেউ নাই। ওইখান থেকে দেশে আসে আবার মন্ত্রিত্ব বানানোর জন্য ব্যবস্থা একের পর এক করতেছেন। আর আপনারা এদিকে নজর না দেওয়ার কারণ আমি হয়তো বুঝতাম, যেটা আমি এখন বুঝি যে আসলে এটা কারণটা হচ্ছে একটাই, যে ওই যে গ্রামের কৃষকের ছেলে বা ওই যে দরিদ্র, ওই যে নাপিতের ছেলে বা কষ্টের যে জেলের ছেলে সম্প্রদায়, সে পড়াশোনা করে সামাজিকভাবে আগায় এবং আর রুলসে চলে আসে, মেধাবী, সে যদি আগায় আসে তখন তো তা আপনাদের পজিশনটা থাকবে না। সেটার জন্যই এইদিকে কারোই মনোনিবেশ, চোখ দেওয়া কোনো ইচ্ছা কারও নাই। আজকে আমাদেরকে সেই ধ্বংসের পথে আমাদেরকে সকলকে নিয়ে যাচ্ছেন। একটা অনাগত এমন একটা ট্রেন, ওই যে শেখ হাসিনার সময় কাদের বলছিল যে আমাদের ট্রেন ছেড়ে দিছে নাকি, নির্বাচনী ট্রেন, সেটা আর ওঠার সময় পাবে না, চলে যাচ্ছে। আসলে এটা ব্রেক ছাড়া ছিল। আমি তখন একবার বলছিলাম যে এটা একটা ব্রেক ছাড়া, ব্রেকবিহীন একটা ট্রেন, গন্তব্যহীন, যে কোনো জায়গায় এটা চলবে, ঠিক আছে, সমস্ত কিছু নিয়ে চলবে, কিন্তু সে নিজস্ব কন্ট্রোল হারাবে, এক সময় সে খাদে পড়ে যাবে। সেটাই ঘটছে। সেম আমাদের সমাজকে আপনি এমনভাবে একটা ট্রেন্ডিং জায়গায় নিয়ে যাচ্ছেন, যেটা একটা সামাজিকভাবে অবক্ষয়, একটা প্ল্যানিং দিকে নিয়ে যাচ্ছেন। তারা ব্রেকবিহীন তাদের জীবন, হঠাৎ করে ধরে নেন, আপনি যদি পার্সেন্টেজে পিছায় যান, ধরে নেন আমাদের সমাজে 100 ছেলে আছে, 100-র মধ্যে আপনি 60 জন ছেলে মানুষ হয়নি, বা 40 জন হয় না, বাকি 60 জন হয়েছে। ওই 40 জনের অশান্তির জন্য 60 জন থাকতে পারবে না। এখানে যদি 30 জন খারাপ হইতো, 70 জন ভালো হইতো, তাইলে ঠিক আছে, ওই সমাজ ব্যালেন্সিং থাকতো। এখন যদি তারাই সংখ্যায় বেশি হয়ে যায়, এক সময় তো আপনিও থাকতে পারবেন না। তখন কি করবেন? মেধা দিয়ে চিন্তা করবেন? মেধা কাজে আসবে না, সমাজকে আর আপনি লাগামহীন করতে পারবেন না। এটা ডেস্ট্রয় করছে। এরকম হাজার হাজারের অন্যায় বাড়তে থাকে সমাজে বিভিন্ন। দেখেন ইন্ডিয়ায় সেম অন্যায় বাড়তে বাড়তে এখন ছেলেপেলেগুলো ইয়ং, দেখেন কোনো শুনছে তারা এখন মানে অন্য একটা ধর্মকে যে সে শ্রদ্ধা করবে সেটা হারাই ফেলাইছে। তার সরকারের এইসব অনীতিক কারণে সে দেখা উগ্রবাদিতা, মানে কঠোর হিন্দুত্ববাদী, সে মৌলবাদকে বইলা তার মুসলিমের উপরে আগ্রাসন চালাইছে। মুসলমান বিভিন্ন রাজ্যে, কণ্টক রাজ্যে দেন কী অবস্থা চলতেছে, সেখানে সব কিছু তাদের দেশে রাজা আরঙ্গজেব ছিল, তার কবর ওইগুলা ভাঙতে গেছে। এবং এখানে হোলি খেলতেছে, প্রত্যেকটা ব্যক্তির শরীরের মধ্যে মানে মুসলিমের সাথে মারামারি, কয়েকজনে মেরে ফেলাইছে কুপায় টুপায়। এখন দেখেন তারা কেন এটা কি তার জন্য ভালো হইব? একসময় তার উপরে যাইব। তো এই মোদী সরকার তার নিজের উপরে একদিন পড়বে। সে ভাবতেছে আমি এখন এদেরকে নিয়ে বিশাল শক্তি আছে, কিন্তু এরা যখন মানুষ এবং তার বিবেককে সে জাগ্রত করবো না, সে তো অন্যায় করে তার দিকে যাবে একসময়। এটা সাপের, বিষাক্ত সাপ নিয়ে যে খেলা করে, সেম, যে আপনি যতই খেলেন একদিন আপনাকে সবল দিবেই। একটা সাপুরের জীবন দেখেন, সে যত বছরই জীবন কাটাইছে এটাতে ইনকাম করছে, একসময় বিষাক্ত সবলে সে অধিকাংশ সাপুরি বাংলাদেশে মারা গেছে। তো আপনাদের এই বিষাক্ত যে সমাজ ব্যবস্থাপনা, নিঃশ্বাস নেওয়ার মতো বন্ধ হয়ে যেতেছে, সেটাই আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। ইন্ডিয়া এই হিন্দুত্ববাদ, উগ্রতবাদ দিয়ে তাদেরকে ধ্বংস নিয়ে আসবে, তাদের রাজ্য হারাবে, তাদের রাজ্য সমস্ত কিছু চলে যাবে। এই মুসলমানদেরকে সে মাইরা কী লাভ হবে? তুমি যদি প্রতিবেশী, তোমার বিজাতি বা তোমার অন্য ধর্মের লোককে তুমি সহ্য না করতে পারো, একসময় তুমি ধ্বংস হয়ে যাবা। এটাই তোমার বোঝা উচিত। এই নরেন্দ্র মোদী বোঝা উচিত যে তাদের ধ্বংসের জন্য অন্য মানুষ দায়ী হবে না, তার জাতিই দায়ী হবে। ঠিক বাংলাদেশের আমার বাঙালি মানুষ খুবই ভালো, তাদেরকে যদি আপনার কন্ট্রোলিংয়ে না আনেন, তাদেরকে ভালো বুদ্ধি না দেন, তাদের এই কোপাকুপির থেকে বুদ্ধি না দেন, এই যে লাইলা মামুনের থেকে না বাঁচান সমাজকে, তাইলে আর এই ঝড় থামবে না। আমি জানি আমার এই কথাগুলো হয়তো 10 জন দেখবে না, কিন্তু একটা সময় হয়তো কাজে লাগতে পারে, যখন শুনবেন তখন হয়তো সময় থাকবে না। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।